ছাত্র হলো একটা জাতির ভবিষ্যৎ। স্বশিক্ষায় শিক্ষিত ছাত্র একদিন হয়ে উঠতে পারে জাতির ভাগ্য পরিবর্তনের কারিগর। পৃথিবীতে প্রথম ছাত্র আন্দোলন হয়েছিল চীনে। বাংলাদেশের অভ্যুত্থানেও বিভিন্ন সময় রক্তজোড়া ছাত্র আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা এই ভিডিওতে দেখে নেব বাংলাদেশের ভয়ানক কিছু ছাত্র আন্দোলন, যা দেখে শরীরের লোম দাঁড়িয়ে যাবে আপনারও। তাহলে চলুন দেখে নেই আজকের পুরো ভিডিও। 52 ভাষা আন্দোলন। ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির হাত থেকে মুক্তি পাওয়ার পর বাংলার ছাত্র সমাজই প্রথম অনুধাবন করেছিল আমাদের প্রকৃত মুক্তি হয়নি, শোষণের জাল বিস্তার করে আছে আমাদের চতুর্দিকে। দেশভাগের মাত্র 7 মাসের মাথায় 1948 সালের 11 মার্চ বাংলার ছাত্র সমাজকে রাষ্ট্রভাষার দাবিতে মাঠে নামতে হয়। ওই সময় মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিনের পুলিশ বাহিনীকে উপেক্ষা করে মিছিল করেছিল ছাত্র সমাজ। এই প্রতিবাদের ধারাবাহিকতায় 1951 সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গড়ে তোলে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। 1952 সালের 27 জানুয়ারি খাজা নাজিমুদ্দিন ঘোষণা দেন উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। যে নাজিমুদ্দিন 1948 সালে রাষ্ট্রভাষার দাবি মেনে স্বাক্ষর করেন, সেই নাজিমুদ্দিন বাঙালি জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে বসেন, আর তাতে গর্জে ওঠে ছাত্র সমাজ। 21 ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিলে যোগ দেয় ছাত্র জনতা। 144 ধারা ভঙ্গের অভিযোগে মিছিলে গুলিবর্ষণ করে পুলিশ। তাতে নিহত হয় রফিক, শফিক, জব্বার, শফিহুর সহ আরও অনেকেই। শফিহুর ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যার ফলে বিক্ষুব্ধ হয়ে ওঠে পুরো বিশ্ববিদ্যালয়। চাপের মুখে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয় সরকার। 69-এর গণ অভ্যুত্থান। 1969 সালে বাংলাদেশের ছাত্ররা পাকিস্তানি শাসনের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের ডাক দেন। তারা সর্বাত্মক আন্দোলন গড়ে তোলেন। এই আন্দোলনে ছাত্ররা মুখ্য ভূমিকা পালন করে। এটি মূলত স্বাধীনতা যুদ্ধের পথ নির্দেশক হিসেবে কাজ করে। 1968 সালের নভেম্বরে ছাত্র অসন্তোষকে কেন্দ্র করে আইয়ুব খানের স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনের সূত্রপাত ঘটে। আর মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ঘোষিত গভর্নর হাউস ঘেরাওয়ের মাধ্যমে তা আন্দোলনের রূপ নেয়। 1969 সালে 4 জানুয়ারি গঠন করা হয় ছাত্র সংগ্রাম কমিটি, যারা 11 দফা কর্মসূচি ঘোষণা করে। 11 দফার মধ্যে 1966 সালের আঞ্চলিক স্বায়ত্তশাসন সম্পর্কিত 6 দফার সাথে ছাত্রদের সমস্যা কেন্দ্রিক দাবি দেওয়া এবং কৃষক শ্রমিকদের স্বার্থকেন্দ্রিক দাবিসমূহ অন্তর্ভুক্ত করা হয়। সময়োপযোগী এই পদক্ষেপের ফলে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের বিষয়টিও সামনে আসে। সরকারি নিপীড়নের বিরুদ্ধে ফুঁসে ওঠে জনগণ। 20 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্রসভা ও প্রতিবাদ মিছিলের কর্মসূচি হাতে নেয়। এই মিছিলে পুলিশের গুলিতে ছাত্রনেতা আসাদুজ্জামান নিহত হলে গণজাগরণ রূপ নেয় গণ অভ্যুত্থানে। 24 জানুয়ারি গুলিতে নবম শ্রেণীর ছাত্র মতিউর রহমান ছুরিকাঘাতে নিহত হলে পরিস্থিতি সরকারের নাগালের বাহিরে চলে যায়। সরকার সেনাবাহিনীর উপর শহরের নিয়ন্ত্রণ ছেড়ে দেয় এবং অনির্দিষ্টকালের জন্য সান্ধ্য আইন জারি করা হয়। গণ অভ্যুত্থানের শেষ প্রভাবক হিসেবে নিহত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর শামসুজ্জোহা। অবশেষে বাধ্য হয়ে আইয়ুব খান গোলটেবিল বৈঠকের আহ্বান করেন। এই গোলটেবিল বৈঠক ব্যর্থ হলে পরিস্থিতি আরও খারাপ হলে 25 মার্চ 1969 সালে ইয়াহিয়া খানের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। এতে করে নতুন রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা তৈরি হয়। 1971 সালের 1 মার্চ ইয়াহিয়া খান গণপরিষদের অধিবেশন স্থগিত করলে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বাংলা। 2 মার্চ ছাত্র সংগ্রাম পরিষদের এক জনসভায় প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। একই সময় ছাত্র ইউনিয়ন এক অভিন্ন জনসভা করেন। 3 থেকে 6 মার্চ ছাত্ররা পরীক্ষা বন্ধ করে হরতাল পালন করে। সে সময়ের নামকরা ছাত্র নেতারা ঝাঁপিয়ে পড়ে যুদ্ধে। 25 মার্চ কালোরাতে পাকিস্তানি সামরিক বাহিনী প্রথম আক্রমণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের উপর, যার ফলে জনমনে ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয় এবং সশস্ত্র সংগ্রামে জনগণকে লিপ্ত হতে উৎসাহ দেয়। যুদ্ধের 9 মাস ছাত্ররা সারা বাংলায় শত্রু মোকাবেলা করার সাহস জুগিয়েছে। অসংখ্য ছাত্র সীমানা পেরিয়ে ভারত চলে গেছে যুদ্ধের প্রশিক্ষণে, ফিরে এসে লড়াই করেছে।
রক্তের বিনিময়ে দেশকে শত্রুমুক্ত করেছে, যার ফলে দেশ স্বাধীন হয়েছে। 90-এর স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলন। রক্তপাতহীন এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে 1982 সালের 24শে মার্চ তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রক্ষমতা গ্রহণ করেন। ক্ষমতায় বসে তিনি সামরিক শাসন জারি করেন। সেই সামরিক শাসনের বিরুদ্ধে প্রথম গর্জে ওঠে ছাত্র সমাজ। 1983 এবং 1984 সালে ছাত্র সংগ্রাম পরিষদের মিছিলে সেনাবাহিনীর হামলায় নিহত হয় অনেক ছাত্রছাত্রী। এই ঘটনার পর থেকে এরশাদ বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। 1990 সালের 10 অক্টোবর জিহাদ নামের এক ছাত্র পুলিশের গুলিতে নিহত হলে সেই মৃত লাশকে কেন্দ্র করে একত্রিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠকরা। 24টি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সমর্থনে গড়ে ওঠে সর্বদলীয় ছাত্র ঐক্য। এর সাথে আন্দোলনে যুক্ত হয়েছিল রাজনৈতিক নেতাকর্মীরা। ছাত্র সংগঠনের মিলিত শক্তির সামনে সেনাবাহিনী কার্যকর কিছু করে উঠতে পারেনি। ছাত্রদের আন্দোলনে জনগণ সমর্থন দেয়া মাত্রই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। হোসেন মোহাম্মদ এরশাদ 4 ডিসেম্বর পদত্যাগের ঘোষণা দেন এবং গণ অভ্যুত্থানের মুখে 6 ডিসেম্বর পদত্যাগ করতে বাধ্য হন। ইতিহাসে 90 আন্দোলনে পুরোপুরি ছাত্রদের দৃঢ়তা সফল হয়েছিল। ছাত্ররা সকল প্রকার বাধা উপেক্ষা পিছনে ফেলে এরশাদকে বিতাড়িত করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 2024। এটি একটি অরাজনৈতিক ব্যানারে ছাত্ররা বাংলাদেশের সকল ক্ষেত্রে তথা নিয়োগ ও বিশ্ববিদ্যালয়ের ভর্তির ক্ষেত্রে কোটা বৈষম্য দূর করার জন্য আন্দোলন গড়ে তোলে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি ও দাবি দেওয়া উপস্থাপন করলে শেখ হাসিনা কর্ণপাত করেনি। জুলাই থেকে এই আন্দোলন শুরু হয়। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সারা দেশে আন্দোলন কর্মসূচি পালনের আহ্বান করেন। শুরু হয় সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচি ও আন্দোলন। সরকারের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার, পুলিশ বাহিনী ছাত্রদের আন্দোলনে বাধা প্রদান করে এবং ধরপাকড় শুরু করে। পুলিশের সাথে যোগ দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা, যার ফলে সাধারণ শিক্ষার্থীরা আহত ও নিহত হতে শুরু করে। তারপর সাধারণ শিক্ষার্থীরা 4 দফা দাবি এবং স্মারকলিপি প্রেরণ করে রাষ্ট্রপতি বরাবর। রাষ্ট্রপতিও কোনো কর্ণপাত করেনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বক্তব্যে উস্কে দেন ছাত্রছাত্রীদেরকে। তিনি বলেন, মুক্তিযোদ্ধা সন্তানদের চাকরি হবে না, হবে কি রাজাকারের নাতিপতিদের। তার এই বক্তব্যে ফুঁসকে ওঠে ছাত্র সমাজ। আন্দোলন আরো উত্তাল হয়ে ওঠে। ছাত্ররা স্লোগান দিতে শুরু করে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রত্যাহার না করায় ছাত্ররা তীব্র আন্দোলন গড়ে তোলে। 16 জুলাই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও সমন্বয়ক আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হন। ফলে উত্তাল হয়ে ওঠে সারা দেশ, যার ফলে 17 থেকে 18 জুলাই শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন ঘোষণা করে। 19 জুলাই প্রধান সমন্বয়ক নাহিদ ইসলামকে ছাত্রলীগ হামলা করে। এরপর আবার পুলিশ তাকে আটক করে। হট্টগোল আরও বাড়তে থাকে। আন্দোলন ও মিছিলে জেলায় জেলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে থাকে। সরকারের পক্ষ থেকে কারফিউ জারি করা হয় এবং সকল প্রকার ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়, যার ফলে সারা দেশে স্থবিরতা চলে আসে। আন্দোলন আরও বাড়তে থাকে। ছাত্ররা ইন্টারনেট চালু করতে 22 জুলাই 48 ঘন্টার আলটিমেটাম দেয়, যার ফলে ইন্টারনেট সামান্য পরিমাণ চালু করে। পুলিশ ও ছাত্রলীগের হামলায় সাধারণ শিক্ষার্থী নিহত ও আহতের সংখ্যা বাড়তে থাকে। পুলিশ গণহত্যা ও গ্রেপ্তার শুরু করে। হেলিকপ্টার দিয়ে গুলিবর্ষণ শুরু করে, যার ফলে ছাদে শিশু এবং গড়ে থাকা সাধারণ মানুষ গুলিবিদ্ধ হয় এবং অনেকে মারা যায়। বাংলার আপামর জনতা নিন্দা ও প্রতিবাদ শুরু করে। কবি, সাহিত্যিক, আইনজীবী, শিল্পী, অভিনেত্রী, অভিনেতা সবাই ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করে। 6 সমন্বয়ককে সাদা পোশাকে তুলে নিলে উত্তেজনা আরও বেড়ে যায়। 31 জুলাই হত্যা, গণহত্যা, গ্রেপ্তার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে সারা দেশে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে। প্রতিদিন ছাত্র ও সাধারণ মানুষ হতাহতের সংখ্যা বাড়তে থাকে।
3 জুলাই শিক্ষার্থীরা অসহযোগ আন্দোলনের ডাক দেয় এবং শহীদ মিনার থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম এক দফা কর্মসূচি ঘোষণা করে। উত্তেজনা আরও বাড়তে থাকে, পুলিশ সদস্য নিহত হয়। 5 আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করে। এই কর্মসূচি ঘিরে জেলায় জেলায় ধাওয়া পাল্টা দেওয়া, সংঘর্ষ, গোলাগুলির ঘটনা ঘটে, যার ফলে হাজারেরও অধিক মানুষ, শিক্ষার্থী ও পুলিশ আহত এবং নিহত হয়। ছাত্রদের এই অগ্নিজোড়া আন্দোলন ও গণ অভ্যুত্থানের চাপে শেখ হাসিনা দেশ ত্যাগ করে পালিয়ে যায় ভারতে, যার ফলে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়। ছাত্র আন্দোলন সবসময় পরিবর্তনের শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে। বাংলাদেশে বিভিন্ন সময়ে ছাত্ররা তাদের অধিকার ও ন্যায় বিচার দাবিতে আন্দোলন করেছে। তাদের সংগ্রাম এবং ত্যাগের মাধ্যমে সমাজের পরিবর্তনের সূচনা হয়েছে, যার প্রভাব এখনো বিদ্যমান রয়েছে। তবে বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ছাত্র আন্দোলন সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন। পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।